আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা একসাথে বাসায় পৌঁছালাম। বাসায় গিয়ে দেখি সবাই ঘুম, এমনকি কাজের মানুষ কলিও ঘুমে। কিন্তু এদিকে সাদাতের কাঁপাকাঁপি এত বেড়ে গিয়েছে যে আমার খুব খারাপ লাগছে সাদাতকে এভাবে ছেড়ে ঘুমোতে যেতে। সাদাত নিজের রুমে গিয়ে হিটার ছেড়ে দিয়েছে। আমি মনের সাথে এক প্রকার যুদ্ধ করে রান্নাঘরে চলে গেলাম। যদিও আমাদের বাইরে ডিনার করে আসার কথা, কিন্তু সাদাতের অবস্থার জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসতে হলো। আমি রান্নাঘরে গিয়ে 10 মিনিটের মতো চরকির মতো ঘুরলাম। সব দেখে নিয়ে নুডলসের একটা প্যাকেট সাথে স্যুপ পেয়েছি। কোনো মতেই সুপি নুডলস রান্না করে আস্তে আস্তে সাদাতের রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা বাম হাত দিয়ে একটু ঠেলতেই দেখি সাদাত সাদা টাওয়ালটা জড়িয়ে খাটে বসে আছে। চুলগুলো ভেজা দেখে আমি রেগে গেলাম। মানে এটা কোনো কথা? এমনিতেই ঠান্ডা লাগিয়েছে, কে বলেছিল আইসক্রিম খেতে? তাড়াতাড়ি রুমে ঢুকে সাদাতকে ঝাড়ি দিয়ে বললাম, আপনি এই ঠান্ডায় কেন গোসল করেছেন? একে তো ঠান্ডায় কাঁপছিলেন, আর বাসায় এসে গোসল করে ফেললেন। নিজের কি একটু খেয়াল রাখা যায় না? হ্যাঁ? হাতে ট্রে সহই বাম হাত দিয়ে নিজের কপালে হালকা চাপড়ে অসহায় স্বরে বললাম, এর জন্য কিনা এত কষ্ট করে নুডলস রান্না করেছি। হায় খোদা! সাদাত কিছু বলার সুযোগ পাচ্ছে না, কিন্তু সাদাত মুগ্ধ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সাদাত মনে মনে তার সুভার এই চঞ্চল মুখটা দেখতে সে শত ঝাড়ি খেতে প্রস্তুত। সাদাত একটা হাসি দিতেই আমার হুঁশ এলো। তাড়াতাড়ি নুডলসের বাটিটা এগিয়ে দিই সাদাতের কাছে। তাড়াতাড়ি এটা খেয়ে নিন। আমি চুলায় চায়ের পানি বসিয়েছি। এটা খেতে খেতে আমি চট করে আদা চা নিয়ে আসবো, দেখবেন আপনার আর ঠান্ডা লাগবে না। সাদাত মুচকি হাসি দিল। আমি এগিয়ে দরজার কাছে পৌঁছালাম। তখনই সাদাত বলে উঠল, সুভা, তুমি সবসময় এমনই থেকো প্লিজ। ওনার কথা শুনে কেমন যেন একটা লাগলো। পরক্ষণে মনে পড়লো আমি বিখ্যাত সাদাত ভাইয়ের সামনে এত কিছু বলে দিলাম, তাও বিনা বাধায়। ভয়ার্ত চোখে একবার পেছন ফিরে সাদাত ভাইয়ের দিকে তাকালাম। দেখি সে এক চোখ টিপিয়ে হাসলো। আমি লজ্জাতে তাড়াতাড়ি পেছন ফিরে রান্নাঘরের দিকে দৌড় দিলাম। আবার বেশ লজ্জা লাগছিল, কিন্তু তাও হাতে আদা চা নিয়ে চললাম তার রুমের দিকে। গিয়ে দেখি বিছানায় শুয়ে শুয়ে ফোনে কল করছে। আমাকে দেখে উঠে আসন করে বসলো, বারবার হাঁচি দিচ্ছে। আমার তার থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিয়ে ভ্রু উঁচিয়ে ভাবছি, উনি আমার দিকে এভাবে কেন তাকালো? আমি তো আদা চা খুব ভালোই বানাই, মানে খাওয়ার যোগ্য হয় আর কি। তাহলে এভাবে তাকানোর মানে কি? আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকাতেই হেসে দিয়ে বললেন, টেস্টি। আমি লাজুক হাসলাম। ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে থেকেই বারবার কাপে চুমুক দিচ্ছেন। আমার এবার অনেকটা লজ্জা লাগলো। কোনো মতে তুতলে বললাম, আমি আসছি, আপনি ঘুমিয়ে পড়েন প্লিজ। বলে পেছনে ঘুরতেই উনি আমাকে ডাক দিলেন, তুমি কিছু খেয়েছো? আর প্লিজ তুমি এক কাপ চা খেয়ে নাও, নয়তো প্রচুর ঠান্ডা লেগে যাবে। আমি পেছনে ফিরে বললাম, এখন কিছু খাবো না, আমার পেট ভরেই আছে, আর চা খেয়ে নিব, আপনি রেস্ট করুন। বলেই আমি আমার রুমে চলে এলাম। সকাল সকাল উঠেই দেখি বাসায় সবার হইচই চলছে। মাথা থেকে বেরিয়ে গেছিল যে আজ আপুর বউ ভাত। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমার প্রথম কাজ আপুকে খোঁজা। বেরিয়ে খুঁজতে খুঁজতে আপুর রুমের সামনে এসে দেখি ঘর তো নয়, যেন গোয়াল ঘর। দুইজন কাজের লোক এসে রুমটা পরিষ্কার করছে। মনে হচ্ছে রাতে এখানে যুদ্ধ হয়েছিল। আমি রুমের দিকে তাকিয়ে হাসছিলাম। এর মধ্যে আমার নাম ধরে ডাকলো সাদাত ভাই। আমি চমকে পেছন ফিরতে দেখি ওনার ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে রেখেছেন। আমি ঢোক গিলে কিছু বলবো, তার আগে উনি আমাকে বললেন, এভাবে মানুষের হয়ে যাওয়া বাসরে নজর দিতে নেই, এই সময়টা তোমারও আসবে। বলেই উনি হাসলেন। ছি ছি, কি নির্লজ্জ! আর বুঝি না, যত লজ্জাকর পরিস্থিতি আছে আমি তার সামনেই কেন পড়ি? কি আর করার, লজ্জায় মাথা নিচু করে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করলাম। আমি ড্রয়িং রুমে এসে দেখি আপুকে ঘিরে কম হলেও 10 জন মেয়ে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। মুখ ভঙ্গি দেখে বোঝা গেল এরা আপুকে লাগাম ছাড়া প্রশ্ন করছে। আর আমার রুবাপু লজ্জায় লাল তো হয়েই গেছে। এমন এমন অবস্থা যে যে কোনো সময় কান্না করে দেবে। আমার এত হাসি পাচ্ছে, ইচ্ছে করছে আমিও আপুকে একটু নাস্তানাবুদ করি, কিন্তু না, এই সাদাত ভাইয়ের কোনো ভরসা নেই।
দেখা যাবে কারো কথা না শুনে উনি শুধু আমার কথা শুনেই আমাকে লজ্জা দেবেন। তাই আস্তে আস্তে করে আপুর কাছে গেলাম। অনেকেই আমাকে ঠিক মতো চেনে না, তাই আমাকেও তাদের দলে টানতে চাইলো। এর মধ্যে একটা মেয়ে জিজ্ঞেস করলো, এই নতুন ভাবি, বলো না গো, তোমায় ভাইয়া কেমন সোহাগ করলো? আমার চোখ বড় বড় হয়ে এলো। এটা কেমন প্রশ্ন, সাথে বেশ বিরক্তিও লাগলো। তাই উত্তরটা আমিই দিলাম, আরে আপু, তুমি ভাবির মুখে শুনলে তো আর ফিল পাবা না, তাই তোমার বাসর পর্যন্ত তো অপেক্ষা করতে হবে নাকি? নির্লজ্জের মতো আরেকজনের মুখ শোনাটা নেহাতে বেহায়াপনা ছাড়া কিছুই বলতে পারছি না। আপুটা আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকালো। আমি সেদিকে পাত্তা না দিয়ে আপুকে বললাম, চল আমার সাথে। আপু উঠে দাঁড়ালো। দুইজনের রুমের দিকে হাঁটা দিলাম। যাওয়ার পথে শুনি ওই আপুটা রাগী গলায় বলছে, কি অসভ্য মেয়ে রে বাবা, বড়দের সাথে কথা বলতেও জানে না, কি শিক্ষা এর? আমি এবার চটে গেলাম। কিছু বলবো তার আগে আপু বলল, আমার বোনের যথেষ্ট সুশিক্ষা রয়েছে, আমি নতুন বউ বলে কিছু বলছি না। সকাল থেকে আমাকে তোমরা হেয় করে চলেছ, আমি কিছুই বলিনি। তখন থেকে এমন সব কথা বলছো যেন পারলে আমায় বেডরুমে ঢুকে যাও, তাও কিছু বলিনি। তাই বলে আমার বোনকে ভুল করেও অপমান করতে এসো না। আমি কিছু না বললেও এই বাড়িতে ওর পক্ষে বলার মানুষের অভাব নেই। বলে আপু আমার হাত ধরে রুমে নিয়ে এলো। রুমে এসে মাথা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে রাগে ফুসফুস করছে, আর আমি মিটমিট করে হাসছি। এই আমার আপু, নিজের অপমানে চুপ থাকলেও ওর জন্য কখনো কেউ আমাকে কিছু বলতে পারে না। ছোট থেকে একদম নিজের কোলে আগলে রেখেছে আমাকে। আমার আপু। আমি পেছন থেকে আপুকে জড়িয়ে ধরলাম। আপুও হেসে দিল। আমি আপুকে ঝাপটে ধরে বললাম, ইস, তোমার যে কেন কোনো দেবর নেই আমার আফসোস হয়। তোমার দেবর থাকলে আমি নিশ্চিত তার গলায় ঝুলে যেতাম তোমার কাছে থাকার জন্য। আপু পেছনে ফিরে আমাকে ধরে বলল, আছে তো, ভাসুর আছে, কেন? সাতাতকে বিয়ে কর, তাহলেই তো হয়ে যায়। এমনিতেও ও কি হ্যান্ডসাম সে, মেয়েরা তো পুরো ফিদা তার প্রতি। আপুর কথায় বেশ লজ্জা পেলাম। এখন আপুকে কি করে বলি ওনার ভাসুর আমাকে কাল রাতে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। আমি কথা ঘোরাতে বললাম, এই আপু, তুমি কি সফট হয়ে গেছো গো? হ্যাঁ, এইসব কি ভাইয়া থেরাপির কামাল? আপুর লজ্জায় কুকড়ে উঠলো। আমার বাহুতে চাপড় মেরে বলল, দুষ্টু, ওখান থেকে এখানে এনেছিস তোর এই অভ্যাস কথা শোনানোর জন্য? আমি হা হা করে হেসে দিলাম। আপু বেশ লজ্জা পাচ্ছে। ব্রেকফাস্ট করে আরফান ভাইয়াকে খুঁজে চলেছি প্রায় আধা ঘন্টা। ওনাকে খুঁজতে খুঁজতে এটাই ভুলে যাচ্ছি যে ওনাকে খোঁজার কারণটা কি। হায় আল্লাহ, খুঁজতে খুঁজতে বেখেয়ালিতে ধূপ করে ধাক্কা খেতেই কপালে হাত দিয়ে দেখি সামনে সাদাত ভাই। উনি ওনার বুকে হাত দিয়ে ডলছে, ব্যথা পেয়েছে মনে হয়। আমাকে তাড়াহুড়োয় দেখে বলল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? আমি আশেপাশে তাকাতে তাকাতে বললাম, খুঁজছি আরফান ভাইয়াকে। সাদাত ভাই ভ্রু কুচকে বিড়বিড় করে বললেন, যাকে খোঁজা উচিত তাকে খোঁজা বাদ দিয়ে উনি আরফানকে খুঁজছে। কি কপাল! ওনার এই বিড়বিড় করা কথা স্পষ্ট আমার কানে এলো। অর্থ ঠিক মতো না বুঝেই বললাম, অন্য কাউকে কেন খুঁজবো? আমার তো আরফান ভাইয়াকেই দরকার। উনি আবার ভ্রু কুচকালেন। কেন কেন? আরফানকে কেন দরকার? আমি এবার আর চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আসলেই তো, কি দরকারে যেন এসেছি। ইস, দেখেছেন, আপনার জন্য আমি ভুলেই গেলাম কিসের জন্য আমি আরফান ভাইয়াকে খুঁজছি। উনি আমাকে কিছু বলবেন তার আগেই আরফান ভাইয়া এসে সাদাত ভাইকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাদ, তুই এখানে একটু আপুর কাছে যা তো, আপু তোকে ডাকছে। সাদাত ভাই আরফান ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, তোর শালি তোকে খুঁজছে। আরফান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, খুঁজেছিলে শালিকা? আমি মনে করার মতো করে বললাম, কি যেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আপুর কি যেন আপনার কাছে আছে, সেটা আমাকে দিন, আপু পড়বে। চেন না আংটি যেন? আরফান ভাইয়াও মনে করে বললেন, হ্যাঁ, ওর চেনটা আমার কাছে। আচ্ছা, আমি চেয়ে দিয়ে দিচ্ছি। আমি ভাইয়াকে মানা করে বললাম, আপনার যেতে হবে না, আমি দিয়ে দিব, আমাকে দিন। ভাইয়া ইতস্তত করে বললেন, আরে শালিকা, এত কষ্ট করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। আমি আবার বাদ সেধে বললাম, আরে কষ্ট কেন হবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আরফান ভাইয়া অসহায়ভাবে সাদাত ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় কিছু বললেন। সাদাত ভাই এতক্ষণ মুচকি মুচকি হাসছিলেন, কিন্তু আরফান ভাইয়ের কাণ্ড দেখে একটু শব্দ করে হেসে দিলেন। তারপর আরফান ভাইয়ার কানে কানে ফিসফিস করে বললেন,
যেই মেয়েকে আমি আমার ফিলিংসে বুঝাতে পারি না সেখানে তোরটা বৃথা। যদিও কথাটা আমার কান পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু খেয়াল করলাম কথাটা শোনার পরপরই উনি আরো অসহায়ভাবে সাদাত ভাইয়ের দিকে তাকালেন। সাদাত ভাই মুচকি হেসে আমাকে বলল, আরে আরফান বললো তো ও দিয়ে দেবে, তুমি আমার সাথে আসো, ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। আমি কিছু বলবো তার আগেই উনি আবার বললেন, আরফান তুই ভাবিকে জিনিস দিয়ে আয়, দেরি করিস না, আবার সেন্টারে তাড়াতাড়ি যেতে হবে। আর শুভা তুমি আমার সাথে এসো। আমি আবার কিছু বলবো তার মধ্যেই দেখি আরফান ভাই হাওয়া হয়ে গেছে আর আমি সাদাত ভাইয়ের পিছু পিছু চলছি। আমি ওনার পিছে পিছে হাঁটছি। আমার এক বদ অভ্যাস আছে, হাঁটার সময় সামনে তাকিয়ে হাঁটি না, নিচের দিকে তাকিয়ে হাঁটি। আজ আবারও সাদাত ভাইয়ের পিঠের সাথে আমার কপাল, নাক মুখের সংঘর্ষ হলো। উনি এমন কোনো লাগাম বাচ্চা না দিয়ে দাঁড়িয়ে গেলে যা হওয়ার তাই তো হবেই। নাক মুখ কুঁচকে ওনার দিকে তাকাতেই উনি এক ঝটকায় আমার বাহু ধরে পাশের দেয়ালে ঠেকিয়ে ধরলেন। আমি আকম্বিকতায় পুরো দমে অবাক চোখে ওনার দিকে তাকাতেই দেখি উনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বেশ ভয় পেলাম। আশেপাশে তাকিয়ে দেখি এদিকটায় কেউ নেই বললেই চলে। আমি নিচে তাকাতে তাকাতে এসেছি বলে খেয়ালই করিনি আমাকে উনি কোথায় নিয়ে এসেছেন। আমি ওনার দিকে চোখ তুলে তাকাতেই দেখি উনি কেমন করে যেন তাকিয়ে আছে। বিষয়টা আশ্চর্যজনক হলেও সত্যি যে উনি আমার থেকে ঠিক 5 আঙ্গুল দূরে দাঁড়িয়ে আছে। আমার দুই পাশ থেকে উনি 2 হাত দিয়ে দেয়ালে ঠেকে দাঁড়িয়েছেন, আমার দিকে ঝুঁকে, কিন্তু কোনো রকম স্পর্শ লাগেনি। কিন্তু উনি যে আমার এত কাছে তাতেই জান বেরিয়ে যাচ্ছে আমার। উনি অসম্ভব শান্ত গলায় আমাকে বললেন, তুমি কি আসলেই বুঝো না নাকি না বুঝার ভান করো? আমি তপ্তে খেয়ে গেলাম। আমি কি বুঝি না কিনা না বোঝার ভান করি? আমি আমতা আমতা করে বললাম, আমি কি বুঝি না, আমি কি না বোঝার ভান করি? আপনি কি বোঝাতে চাইছেন ভাইয়া? উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, একটু থেমে আবার বললেন, এই যে ভাইয়া ডেকে কানের পোকা মেরে ফেলো, এটা থেকে মুক্তি চাই। আমি বেশ ভাবলেশীন ভাবে বললাম, এমা সে কি? তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? আপনি তো আমার থেকে কত সিনিয়র, ইভেন আপুর থেকেও, শুধু ভাইয়ার থেকে ছোট। সাদাত ভাই অসহায়ভাবে আমার দিকে তাকালেন। উনি পারলে এক্ষুনি নিজের কপাল দেয়ালে ঠুকতেন। উনি ওনার হাত দেয়ালের সাথে আরো জোরে চেপে আমাকে বললেন, অ্যাডাল্ট মেয়ে হয়ে এই আজাইরা এক্সকিউজ কিভাবে দাও? কালকে যে প্রপোজ করলাম তার উত্তর দাও আমাকে। অবশ্য তুমি না করলেও তোমার সেই আমাকেই বিয়ে করতে হবে। আমি বেশ অবাক হয়ে বললাম, না করলে কি সিনেমার মতো তুলে নিয়ে বা জোর করে বিয়ে করবেন? উনি বাঁকা হেসে বললেন, কখনোই না, জোর জবরদস্তি রাজনীতিতে খাটে, বউয়ের ক্ষেত্রে না। এমনিতেই বাংলাদেশে আইন প্রণয়ন হয়েছে, বউয়ের ইচ্ছার বিরুদ্ধে নাকি স্পর্শও করা যাবে না, তাই তোমার ক্ষেত্রে নো জবরদস্তি। আমি সরু চোখে বললাম, তাহলে কিভাবে আপনি আমাকে নিজের করবেন? উনি ঠোঁটে হাসি বজায় রেখে বললেন, ভাঙচি দেব, তোমার সবগুলো প্রপোজালে ভাঙচি দেব। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ছেলে হয়ে আপনি ভেঙচি দেবেন? কি আজব! উনি ভ্রু কুঁচকে বললেন, কেন, কোথায় লেখা আছে ছেলেরা ভাঙচি দিতে পারবে না? আমি ওনার প্রশ্নকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বললাম, আচ্ছা আপনি আমাকে প্রপোজ কখন করলেন? উনি বললেন, কালকেই তো রেস্টুরেন্টে। আমি অবাক হয়ে বললাম, ওটা প্রপোজ করা ছিল? এভাবে? উনি আমতা আমতা করে বললেন, তুমি একবার রাজি হও, আমি বিয়ের পর প্রতিদিন নতুন নতুন ভাবে তোমাকে প্রপোজ করব, বাট বিয়ের আগে একদম না। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কেন? বিয়ের আগে করলে কি সমস্যা? উনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে বললেন, কারণ তোমাকে প্রপোজ করলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাব, আর তখন তোমাকে যদি কাছে পেতে ইচ্ছে করে তো নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে, আর না তুমি আমাকে মানা করবে। তাই বিয়ের আগে নো প্রপোজ। আমার অনুভূতি বুঝে নাও, এটা এখন আর আমার কন্ট্রোলে নেই। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে ওনার ফোন আসতেই উনি এক হাত দিয়ে ফোন ধরে কথা বলতে শুরু করলেন। ওপাশ থেকে কি যেন শুনে উনি বললেন, গুড, আমি আসছি। উনি আবার আমার দিকে তাকালেন। আমি এবার বেশ ইতস্তত করে বললাম, সরুন, আমি যাব। উনি বললেন, আগে আমার কথা শেষ হবে, তারপর তুমি যেতে পারবে। উনি কিছু বলতে যাবেন তার আগেই ওনার হাতের নিচ থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে গেলাম। পিছে ফিরতেই দেখি উনি ভ্রু কুঁচকে বললেন, আমার কথা শেষ হয়নি শুভা। আমি বেশ জোরেই বললাম, আপনাকে না সাদিয়া আপু ডেকেছে, ভুলে গেছেন?
সাদিয়ার রুমে আসতেই সাদাত বিছানায় বসে পড়ল। সাদিয়া ড্রেসিং টেবিলে বসে সাজুগুজু করছিল। সাদাতকে দেখে হেসে দিল। সাদাত তার দিকে তাকাতেই দেখে সাদাতের মুখটা বাচ্চাদের মতো ফুলিয়ে রেখেছে। সাদিয়া হেসে বলল। সাদাত আরো বিরক্ত হলো। বোনকে বলল, দি, তুই এই কি ভাষায় কথা বলছিস? তোকে মানা করেছি না? সাদিয়া হেসে বলল, আমি তো ইচ্ছে করেই বলি। আচ্ছা বল, এবার কি কারণে এভাবে মুখ ফুলিয়ে রাখছিস? সাদাত অসহায়ভাবে বলল। দি, ও এত দুষ্ট কেন? সাদিয়া অবাক হয়ে বলল, কে? সাদাত তার চোখে বোনের দিকে তাকিয়ে বলল, আবার একজনই উনি আছে, তাকে সামলাতেই জান যায়। সাদিয়া এবার ভালো মতো বুঝলো। সাদাতেরকেও আবার হেসে বলল, কারণ সে তোর হবু বউ। তোর একটু ধাঁচও যদি না থাকে তাহলে কি হয় নাকি? সাদাত অসহায়ভাবে তাকালো, যা দেখে সাদিয়া আবার হেসে দিল। বউ ভাতের জন্য সবাই সেন্টারে পৌঁছে গেছে। রাত পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে। আমি আপুর সাথেই সাজুগুজু করে চলে এসেছি। এসে সবচেয়ে বেশি অবাক হলাম, কারণ আজ আমি একটা রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গা পরেছি, আর সাদাত সাহেব উনি রয়্যাল ব্লু কালারের একটা পাঞ্জাবি গায়ে জড়িয়েছেন। ওনার এই উজ্জ্বল শ্যামা গায়ের রঙে পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। ওনাকে ফর্সা বলা চলে, কিন্তু ধবধবে নয়, তাই বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। নায়কদের মতো সিক্স প্যাক নেই, তবুও যা দেখতে মাশাল্লাহ। আসলে ওনার অ্যাটিটিউড দেখে মেয়েরা ফিদা, আর অপ্রিয় হলেও সত্য উনি আমার উপর ফিদা। হ্যাঁ, কখনো নিজের মুখে বলেননি, কিন্তু তার প্রতিটা কাজের মাধ্যমে প্রকাশ করেছেন। আর এটাও সত্য, আমি ওনাকে বেশ পছন্দ করি। যদিও মুখে হয়তো কোনো কালেই আমি বলতে পারবো না ওনার থেকে ভয়টা কেমন যে চলে গেল। না, এই লোকটাকে আমি কিছুতেই ইগনোর করতে পারবো না। আজ তাকে বলেই দিব। অনুষ্ঠানের মাঝামাঝি সময় সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত, কিন্তু শান্তি নেই রুবায়াতের মনেও। কিছুতেই সাদিয়ার পাশে আসিফকে মেনে নিতে পারছে না, শুধু শুধু চিপকাচ্ছে সে। সাদিয়া ওকে কিছু বলছে না দেখে আরো বেশি ক্ষেপে গেল। হঠাৎ খেয়াল করলো আসিফ সাদিয়াকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। রুবায়াত তার পাশে থাকা মানুষগুলোকে সাইড কাটিয়ে সাদিয়ার পিছু চলল। কেন যেন মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটবে। কতক্ষণ ধরেই সাদাতকে খুঁজে চলেছি, কিন্তু মশায়ের দেখা নেই। আজব, যখন পাত্তা দেই না তখন ঠিক ধেই ধেই করে সামনে হাজির হয়, কিন্তু এখন তার দেখাও পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে স্টেজের বিপরীতের দিকে যাচ্ছি, হঠাৎই পেছন থেকে বলে উঠল, আমাকে খুঁজছো শোভা? আচমকা কথা বলায় বেশ ভয় পেয়ে গেলাম। পিছনে ফিরে 2 কদম পিছিয়ে এলাম। এই সাদাত নামক ব্যক্তিটা থেকে আমি যতই ভয় কমাতে চাই না কেন, মনের মাঝে উনি সবচেয়ে বড় ভয়। এতক্ষণ মনে মনে কত ঠিক করছিলাম যে ওনাকে বলে দিব যে আমিও ওনাকে পছন্দ করি, কিন্তু উনি সামনে আসাতে পেটের কথা গলায় আটকে আছে। কি করি? আসলে আমি আপনাকে খুঁজছিলাম। উনি ভ্রুকুচকে বললেন, কেন? আমি একটা ঢোক গিলে বললাম, আপনাকে কিছু বলার ছিল। উনি এবার মুচকি হাসলেন, হাসি মুখেই বললেন, তো বলো। আমি অসহায়ের মতো ওনার দিকে তাকিয়ে আছি। আসলে ভাবছি কথাটা বলবো কিভাবে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দিলাম। কোনো আওয়াজ না পেয়ে একটু একটু করে চোখ খুলে দেখি সামনে কেউ নেই। মানে কি? এত কষ্ট করে কাকে কনভিন্স করলাম? আশেপাশে তাকিয়েও খুঁজে পেলাম না সাদাতকে। খুব বেশি কষ্ট পেলাম। কেন? 2 মিনিট ধৈর্য ধরে কি আমার কথা শোনা যেত না? না, তা যাবে কেন? এক তপ্ত শ্বাস ফেলে ওই স্থান ত্যাগ করলাম। সেই থেকেই চেয়েও মুখে হাসি আনতে পারছি না। যার জন্য যেই দেখছে সেই জিজ্ঞাসা করছে কি হয়েছে আমার। অন্য মনস্ক হয়ে বসেছিলাম একটা চেয়ারে। তখন আম্মু এসে বলল, সুবাহ, কি হয়েছে তোমার? এরকম মুখ ফুলিয়ে কেন রেখেছো? আমি আম্মুকে পেয়ে কেমন যেন গলে গেলাম। আম্মু জানো, আসলে আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে আম্মু বলল, মানুষ কত কথা বলছে তোমাকে নিয়ে, শুনেছো? আমার সম্মান এভাবে শেষ করে দিবে দেখছি। এক বোনের সুনাম শুনছি তো অন্য বোনের বদনাম। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি। যেখানে নিজের আম্মু আমাকে কোনো পাত্তা দেয় না, সেখানে অন্যের ছেলের পাত্তা তো আশাই করি না। ছলছল চোখে আম্মুর দিকে তাকিয়ে আছি। চোখের কোণে যে পানির কণার ভিড় রয়েছে, তারা যে কোনো সময় নোটিফিকেশন না দিয়েই গড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা যায়। আর সাথে জন্মালো এক রাশ অভিমান। তাই আম্মুকে তাড়াতাড়ি বললাম, চিন্তা করবেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি, যাতে কেউ আর কোনো কথা আপনাকে বা আপনাদের না বলতে পারে। দুঃখিত আমার জন্য আপনার সম্মানে আঁচ আসলো বলে
আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, দৌড়ে সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসেছি। না, আর পারছি না কান্না আটকাতে, চোখের পানিগুলো আজ বড্ড অবাধ্য হয়ে পড়েছে। সুভা চলে যেতেই সুভার আম্মু ধপ করে চেয়ারে বসে পড়ল। সাদাত আড়াল থেকে সামনে এসে সুভার আম্মুর কাঁধে হাত দিল। সাদাতের উপস্থিতি টের পেয়ে সুভার আম্মু কেঁদে ফেললেন। সাদাত হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল, দুহাতে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এটা কিন্তু ঠিক না, এভাবে আমাকে অপরাধী বানাই দিবা? সুভার আম্মু সাদাতের দিকে তাকিয়ে বলল, এই প্রথম আমি আমার মেয়েটার সাথে এত খারাপ আচরণ করেছি। খুব কষ্ট পেয়েছে আমার বাচ্চাটা। সাদাত মুস্কি হেসে বলল, কান্না করো না প্লিজ, আমিও তো ওকে অ্যাভয়েড করছি। আজ যে আমি কত খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। ইচ্ছে হচ্ছিল ছড়িয়ে তো। সুভার আম্মু তাকাতে সাদাত মেকি হাসি দিয়ে বলল, ওইভাবে থাকাও কেন হবু শাশুড়ি আম্মু, আমার বউই তো হবে। সুভার আম্মু ফিক করে হেসে দিল। সাদাতের বাহুতে হালকা চাপড় মেরে বলল, বাজে ছেলে একটা। সাদাত একটা শ্বাস ফেলে বলল, তোমার মেয়েকে সব খুশি দেবো ইনশাল্লাহ। আজ যে কষ্ট সে পেয়েছে আর কখনো পাবে না, বরং অনেক বড় সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। হঠাৎ সুভার আম্মু বলল, সাদাত মেয়েটা তো একাই বেরিয়ে গেল। সাদাত তার শাশুড়িকে আশ্বাস দিয়ে বলল, এইগুলা এই হবু জামাতার উপর ছেড়ে দাও না শাশুড়ি আম্মু। রুবায়েত সাদিয়ার পিছু গিয়ে দেখে আসিফ সাদিয়াকে একটা রুমের মধ্যে নিয়ে গেছে, যা দেখে তার চোখটা অটোমেটিক বড় হয়ে গেল। রুবায়েত ভাবতেও পারেনি সাদিয়া এমন করতে পারে। এমন নয় যে সে সাদিয়ার বিষয়ে কিছু জানে না, যাকে ভালোবাসে তার সকল খোঁজখবর নেওয়া হয়ে গেছে রুবায়েতের। এখন সে যখন আসিফকে সুবার সাথে দেখেছে তারপর থেকে সে বিষয়টা নিয়ে খুব ভেবেছে। এবার একটু সময়টাকে পিছিয়ে বলে আসল বিষয়টা। সেদিন সুবার পিছনে শুধু সাদাত নয় রুবায়েতও এসেছিল। সে এরকম দেখে আসিফকে মারতে চেয়েছিল, কিন্তু সাদাত তার হাত ধরে আটকে দেয়। আর সাদিয়ার বিষয় হলে সাদিয়ার বিয়ের কথা শুনে রুবায়েত কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। তখন সাদাত নিজেও জানত না রুবায়েত তার বোনকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আসিফকে এইরকম দেখে সেও ধাক্কা খেয়েছিল। আর তার সুবার সাথে সে এই ব্যবহার কিছুতেই মানতে পারছিল না, তাই রাগে তার চোখ লাল হয়ে এসেছিল। নিজেকে খুব কষ্টে সামলেছিল, কিন্তু এর শাস্তি সে আসিফকে অবশ্যই দেবে। কিন্তু তার আগে সে আসিফের আসল রূপটা সাদিয়ার সামনে আনতে চায়, যাতে সাদিয়া কোনোভাবে সাদিদকে ভুল না বুঝে। আর সব ক্ষেত্রে মাথা গরম করলে চলে না, একটু মাথা ঘামাতে হয়। কিন্তু সুভার মুখ থেকে রুবায়েতের কথা শুনে এর জন্যই সাদাত অবাক হয়েছিল, সাথে অনেক খুশি। সুভাকে সন্দেহ করার মতো নিচু মন মানসিকতা সাদাতের নেই। সেই থেকে রুবায়েতও চেয়েছিল সাদিয়া থেকে দূরে থাকতে, কিন্তু এই অবাধ্য মন তা মানতে একদমই নারাজ। বর্তমানে রুবায়েত অগ্নি চোখে তাকিয়ে আছে সাদিয়ার আসিফের দিকে, আর সাদিয়ার চোখ নিচের দিকে। কেন যেন সে রুবায়েতের চোখের দিকে তাকাতে পারছে না। আর আসিফ একা একা রুবায়েতকে যা নয় তাই বলছে। সে তো আর জানে না রুবায়েতকে, তাহলে হয়তো এতগুলো কথা সে ভয়েও বলতো না। রুবায়েত আর সহ্য করতে পারল না, ধুমধাম মারতে লাগলো আসিফকে। রাগটা যেন ক্রমশ বাড়তেই লাগলো। বেশি রাগ লাগছে সাদিয়ার উপর, এক নজরে তার দিকে তাকিয়ে আছে। আর যেভাবে আসিফ তার সাথে জোর জবরদস্তি করছিল, যে কোনো একটা অঘটন ঘটে যেত যদি না রুবায়েত আসতো। রুবায়েত আসিফকে এমনভাবে মারছে যে মনে হয় না 6 মাসের বিছানা ছেড়ে উঠতে পারবে। আরও আর্মিদের মার। সাদিয়া অবস্থা বেগতিক দেখে ছুটে এসে ছাড়াতে নেয় আর বলে, ছেড়ে দিন আসিফকে, মরে যাবে তো, প্লিজ ছেড়ে দিন। সব ঠিক ছিল, কিন্তু সাদিয়ার চোখের পানি দেখে রুবায়েত আরও খেপে গেল। আসিফকে ছেড়ে সাদিয়ার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। রুবায়েত রীতিমতো রাগে কাঁপছে, চিৎকার করে বলল, ছি, তুমি এতটা চিপ মেয়ে ভাবতেই ঘৃণা লাগছে। ও তোমাকে ডাকলো আর তুমি নাচতে নাচতে চলে এলে। সাদিয়া কান্নারত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও আমার ফিয়ন্সে, তাই মানা করতে পারিনি। রুবায়েত গলার স্বর দ্বিগুণ বাড়িয়ে বলল, বাহ, কি সুন্দর কথা। তা দেখবেন আপনার ফিয়ন্সি কি করে বেড়ায়। রুবায়েতের কথা বলতে বলতে ফোন থেকে কিছু ক্লিপস বের করলো। ক্রাইম এজেন্সি থেকে লোক ঠিক করে আসিফের সব বায়োডাটা বের করেছে সে। এই ক্লিপসগুলোর মধ্যে দেখা যায় কোনোটাই কালো টাকা লেনদেন, কোনোটাই মেয়েদের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। সাদিয়া দু কদম পিছিয়ে গেল ভিডিও দেখে। রুবায়েত সাদাতকে ফোন দিয়ে ডাকলো। সাদাত এক প্রকার দৌড়ে সেখানে পৌঁছালো। এক একে সব খুলে বলল তাকে। সাদাত কাউকে ফোন করে বলল আসিফকে নিয়ে যেতে। সাদাতের কথা মতো 5 মিনিট পর দুজন লোক এসে আসিফকে নিয়ে গেল। তারা খুব ভালো করে জানে আসিফকে কোথায় নিয়ে যেতে হবে। মুখ শক্ত করে বসে আছে রুবায়েত। তার ঠিক সামনে কান্নারত অবস্থায় আছে সাদিয়া। সে কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। রুবায়েত এক ধমক তাকে দিয়েছে। ধমকের স্বরে কেঁপে উঠেছিল সে।
সাদাত তার বোনকে আলাদা নিয়ে গিয়ে বলেছিল, দি, আজ আমার জন্য হলে ওই বিয়েটা কর। তোর কাছে হাত জোর করছি, আমি রুবায়েত ভাইয়ের কাছে ঋণী। একটা সুযোগ আছে ঋণ শোধ করার। দি প্লিজ। অবশেষে সাদিও তার ভাইয়ের কথা মতো বিয়েতে রাজি হলো। রুবায়াতের সঙ্গে আজই তার কাবিন হবে। অনুষ্ঠান পরে সে কান্নারত অবস্থাতেই রুবায়াত আর সাদিয়া বিয়েটা হয়ে যায়। বারবার আমার ফোনে কল এসেই যাচ্ছে, কিন্তু আমি তো কষ্টে আর রাগে ফোনেই তুলছি না। 50টার উপরে মিসড কল। আজ একটু বেশি কষ্ট পেয়েছি। আম্মু আমাকে শাসন করে, তার আমি যথেষ্ট সম্মানও করি, কেননা বড়রা আমাদের শাসন করবে এটা একদমই স্বাভাবিক। তাই বলে আজ একটু বেশি হয়ে গেল না? রুমের এক কোনায় গুটিসুটি দিয়ে বসে আছি, চোখ থেকে সমানে পানি ঝরে যাচ্ছে। আমি বসে বসে ফুপিয়েই যাচ্ছি। এর মধ্যে দরজা ধাক্কানোর শব্দে জিজ্ঞাসা করলাম, কে? ওপাশ থেকে দারোয়ান কাকা বললেন, বাবা নাকি ফোন করেছিল। হঠাৎ করে সাদাত অসুস্থ হয়ে পড়েছে, আর অসুস্থতা খুব গুরুতর। এখন কি আর আমার বসে থাকার মতো শক্ত মন আছে নাকি? ইচ্ছে করছে উড়াল দিয়ে পৌঁছতে পারলে বাঁচি। সোজা চলে এলাম সাদাতদের বাসায় ঢুকতেই ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে আছে। আমাকে দেখে সকলের ওই মুখটার রাগে কেমন যেন করতে লাগলো। আমি সেসবে পাত্তা না দিয়ে উপরে চলে গেলাম। সাদাতদের রুমে নক না করেই ঢুকে পড়লাম। দেখি সে বিছানায় শোয়া, কিন্তু চোখ বন্ধ। সাদিয়া আপু পাশে বসে সেই থেকে কান্না করেই যাচ্ছে। তার থেকে একটু দূরে রুবায়েত ভাইয়া ফোনে কথা বলছে। আমি বিছানার কাছে এগিয়ে যেতেই সাদিয়া আপু আমাকে দেখে উঠে দাঁড়ালো। সাদিয়া আপুকে দেখে কেমন যেন খটকা লাগলো। আবার সাদাতের দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। আশপাশ খুঁজে কিছু পেলাম না, তাই উঠে টেরেসের দিকে যেতেই দেয়ালে ক্রিকেট ব্যাট ঠেকানো দেখতে পেলাম। এতেই আমার কাজ হয়ে যাবে। ক্রিকেট ব্যাটটা হাতে তুলে ঝড়ের বেগে বিছানার কাছে পৌঁছালাম। সাদিয়া আপু ভয় পেয়ে গেছে। ব্যাটটা সাদাতের দিকে তাক করে বললাম, এক্ষুনি যদি না ওঠেন বিছানা ছেড়ে, সত্যি বলছি এই ব্যাট দিয়ে এমন চেঁচা দিব না। সাদিয়া আপু আমাকে বললেন, কি করছো সুভা? ব্যাটটা নামাও, ছাদে লেগে যাবে। আমি এবার ব্যাটটা ঝাড়া মেরে ফেলে দিয়ে চিৎকার করে বললাম, তোমরা বাইরেরটাই বুঝবে, আমাকে তো মানুষ মনে হয় না, আমি তো বোকা। কি মনে হয় তোমাদের এই নাটক আমি বুঝতে পারবো না? সাদাতের দিকে দেখি আবার বললাম, এই যে ইনি শুধু শুধু নাটক করে শুয়ে আছে। ইনি অসুস্থ খবরটা পাওয়ার পর আমার কি হাল হয়েছিল তা কি তোমাদের বিন্দু মাত্র খবর আছে? সবাই তো ব্যস্ত নাটক করতে। সাদিয়া আপু অবাক চোখে তাকালেন, আর রাগে আমার চোখ থেকে পানি ঝরেই যাচ্ছে। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। টেবিলের ওপর থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে সজোরে আছড় মারলাম। এর মধ্যে ভাইয়াও এসে আমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রাগ চরম পর্যায়ে চলে গেছে। ভাইয়ার দিকে রাগী গলায় বললাম, তুই সরবি নাকি আমার সাথে সাথে তোর মাথাটাও ফাটাবো? ভাইয়া ভীত চোখে আমার দিকে তাকালো। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ফ্লোরে কাচের ওপর দিয়েই চলে গেলাম অন্য জিনিস ভাঙবো বলে। পা দিয়ে রক্ত পড়ছে। এর মধ্যে অনুভব করি আমাকে পাজা কোলা করে তুলে নিয়েছে কেউ। তার দিকে তাকাতেই দেখি সাদাত। তার চোখ অসম্ভব লাল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ছাড়ুন আমাকে। উনি আমাকে ছাড়লো তো নাই, বরং আমাকে আরো শক্ত করে চেপে ধরলো। আমি হাত পা ছোটাছুটি করতেই এমন এক ধমক দিল যে সেই থেকে কান্নাই করে যাচ্ছি। উনি আমাকে খাটে বসিয়ে দিয়ে যে ওঠাবেন তারও শক্তি পাচ্ছেন না। কেমন যেন মাথা হাত দিয়ে চেপে ধরেছে। কোনো মতে সাদিয়া আপু আর ভাইয়াকে বললেন, তোমরা একটু বাইরে যাও তো। ওনার এই কথা শুনে ওনার প্রতি ভয়টা আবার সুন্দর করে প্রকাশ পাচ্ছে। আর আমার ভাইটাও কি সুসুর করে দুজনেই বেরিয়ে গেল। আর যাওয়ার সময় এক মারাত্মক কাজ করলো, দরজাটা লাগিয়ে দিয়ে গেল। আমি এখন ফুপাতে ফুপাতে ওনার দিকে তাকালাম। এমা, উনি আমার দিকে ওই লাল লাল চোখে তাকিয়ে আছে। খুব শান্ত স্বরে বলল, কি সমস্যা? এরকম চেঁচামেচি আর ভাঙচুর করছো কেন? শক্ত হয়ে বসে আছি, কিছুতেই ওনার সাথে কথা বলা যাবে না। উনি আবার আঙুল দিয়ে ওনার কপালটা ঘষে নিলেন, আবার জিজ্ঞাসা করলেন, কথা বলবা না? আমি এবারও চুপ। কিন্তু উনি এবার এক মারাত্মক কাজ করলেন, আমার ঠোঁটে এক নিঃশব্দ চুম খেলেন। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। এবার জোরেই কান্না করে দিলাম। আমার কান্নার শব্দে দরজা খুলে কেউ আসার চেষ্টা করেছিল, কিন্তু উনি হাত দিয়ে ইশারা দিতেই সব সুসুর করে চলে গেল। উনি শান্ত চোখেই আমার দিকে তাকিয়ে আছে। এবার হালকা হেসে বলল, কথা না বললে কিন্তু পানিশমেন্ট চলতেই থাকবে, আর তার ট্রেলার কিন্তু একটু আগে দিলাম। এবার কি চুপ থাকতে পারি? পেটের যত জঞ্জাল আছে সব ছাড়ছি। মনের কথা,
উনি উঠে গিয়ে ফার্স্ট এড বক্স এনে আমার পায়ে ড্রেসিং করতে লাগলো, আর আমার ননস্টপ বকবক চলতেই আছে। আপনারা খুব খারাপ, খুব মানে অনেক বেশি, খুব। এভাবে নাটক কেন করলে? জানেন আসার সময় একটা গাড়ি আমাকে ধাক্কা দিতে নিয়েছিল, তাও কোনো মতে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। এই নাটক দেখার জন্য বেঁচে আছি কেন? উনি আমার পায়ে খুব জোরে অ্যান্টিসেপটিক মেশানো তুলোটা চেপে ধরলেন, কিন্তু আমার কোনো রিয়াকশন দেখতে না পেয়ে উনি হতাশ। তারপর নিজ থেকে বললেন, আমার জন্য ছুটে এসেছো? এবার মেজাজটা আরো বিগড়ে গেল। পুরা রামায়ণ কাহিনী শোনার পর বলে সীতা কার বাপ, তো কার জন্য ছুটে আসবো? হার্টলেস মানুষ। উনি হালকা হাসলেন, তারপর বললেন, আমি সত্যি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার প্রেশার বেড়ে গিয়েছিল, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম। এই জন্য কিছুই টের পাইনি। যখন ফ্লাওয়ার ভাসটা ভাঙলে তখন ঘুম থেকে জাগ্রত হয়েছি, তো মাথাটা ধপধপ করছিল। এবার আমি অসহায় চোখে ওনার দিকে তাকালাম। কিন্তু আমি তো মনে করেছি আপনারা নাটক করছেন, কেননা আপনি অসুস্থ হলে সবাই এমন নিশ্চিন্তে কেন বসেছিল? এখানে তো ডাক্তার থাকার কথা ছিল। আমার কথা শুনে উনি হাসলেন, আমার দুগালে হাত রেখে বলল, এত আদুরে কেন তুমি? আর এই যে ড্রেসিং করলাম, ব্যথা করেনি? আমি মাথার দুদিকে নাড়িয়ে বললাম, একদম না। আরে আপনার না প্রেশার বেশি, তাড়াতাড়ি শুয়ে পড়ুন বিছানায়, ঘুমান, আমি এগুলো পরিষ্কার করে দিয়ে চলে যাব। আমি বিছানা থেকে উঠতে নিতেই উনি আমার হাত টেনে ধরলেন। আমি তাকাতেই বলল, এখনো রাগ করে আছো তাই না? একটু সবুর করো, সারপ্রাইজ আছে। আমি অবাক হয়ে বললাম, কি? উনি অপ্রস্তুত ভাবে বললেন, কিছু না। তুমি কোথায়? ও যাবে না? এখন এখানে বসে থাকো আমার কাছে। কিছুক্ষণ পর সাদিয়া আপু আর রুবায়েত ভাইয়া একসাথে রুমে এলেন। আমি বুঝতে পারছি না এরা একজন আর একজনের সাথে এমন চিপকে আছে কেন। আর আসার পর থেকে ওই আসিফ শয়তানটাকেও দেখতে পেলাম না। সাদাত হুট করে আমার হাত ধরে বললেন, শোভা, আগামী শুক্রবার তোমার, আমার আর দি রুবায়েত ভাইয়ের বিয়ে। আমি তো অবাক। বিয়ে মানে? হুট করে বিয়ে? এটা কোনো কথা? হঠাৎ বিয়ে মানে এটা কোনো কথা? এর মধ্যে সাদিয়া আপু বলল, আরে আমার তো বিয়ে। হুট করে আপুর হাত চেপে ধরলো ভাইয়া, আর সাদাত তুতলাতে তুতলাতে বলল,